হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু স্টাডিয়ার গ্রুপ। তো আজকে মেনলি আমি তোমাদের কাছে প্রিয় নাগা, তোমাদের কাছে পদার্থবিদ্যার মেন টপিক নিয়ে আজকে পড়াবো। আজকে যে টপিকটা থাকবে আমার স্থিরতড়িৎ। স্থিরতড়িৎ টপিকটিতে আমি বিশেষ চ্যাপ্টারটা সম্বন্ধে ডিক্লারেশন দেওয়ার আগে আমি আমার কোম্পানির সম্বন্ধে একটা জিনিস বলার আছে, যেটা হচ্ছে স্টাডিয়ার গ্রুপ। এই গ্রুপটিকে ফলো করো। এই গ্রুপটিতে অনেক আমার মতো এক্সপিরিয়েন্স টিচারদের ভিডিওস দেখতে পাবে তোমরা। আর ফ্রি ভিডিও আছে, তার সঙ্গে ফ্রি ভিডিও আছে, অনেক রিলায়েবল মানে রেটে তোমরা প্রাইসে পেয়ে যাবে এই ভিডিওসগুলো। ঠিক আছে, তার সঙ্গে তোমরা যারা ডাব্লিউবি জেই আর নিটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব এক্সপিরিয়েন্স গেইন করো। এখান থেকে অ্যাপটা ডাউনলোড করো, এদের নিজস্ব অ্যাপ আছে আর আমাদের নিজস্ব ওয়েবসাইটও আছে। ইউটিউব চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আমি আর বেশি কথা না বাড়িয়ে আমাদের প্রথম যে স্থিরতড়িতের বেসিক কনসেপ্টটা আছে সেটা আমি আলোচনা করতে চলেছি। তো তোমরা যারা ক্লাস 12-এ যারা সদ্য উঠেছো, তো তারা ভাবছো পদার্থবিদ্যাটা কীরকম করে আমি স্টার্ট করব। তো আমি আমার আগের ভিডিওতে অলরেডি এই সম্বন্ধে বলেছি, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে এই সবগুলো সব আলোচনা করে দিয়েছি। তো প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে তড়িৎ আধান। তো তড়িৎ আধানকে আমাকে বুঝতে গেলে তো প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তড়িৎ আধান জিনিসটা কি। ঠিক আছে, যখন কোনো বস্তু, ঠিক আছে, অন্য কোনো বস্তু দিয়ে আমরা আকর্ষণ করাচ্ছি, যখন কোনো বস্তুকে মানে কোনো বস্তুটাকে আমি অন্য কোনো বস্তু দিয়ে আকর্ষণ করাচ্ছি। মনে করো সাপোজ ধরো, আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে। ধরো কিছু কাগজের টুকরো রেখেছো, তার সঙ্গে একটা পেন। ঠিক আছে, তো তুমি এখন বলবে স্যার কি পাগল হয়ে গেছে, কাগজের টুকরোকে কি করে পেন দিয়ে আকর্ষণ করাবে? অবভিয়াসলি হবে, কারণ কাগজের টুকরোকে পেন দিয়ে কখন আকর্ষণ করাতে পারবে? যখন তুমি পেনটাকে নিয়ে মাথায় ঘষতে থাকবে। এটা কি করছো তুমি? ফ্রিকশন পড়েছিলে না, ফ্রিকশন ক্লাস 11? তো ফ্রিকশন করছো, তারপর তাকে কি করছো, তাকে এটা নিশ্চয়ই একটা আধানে, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, কি হবে সেটা তোমরা ডিসাইড করো কি হবে। ঠিক আছে, আবিষ্ট হলো। তারপরে যখন তুমি তার কাছে নিয়ে যাবে, সে কি করবে? আধান, অন্য যে কাগজের টুকরোগুলো কি আধানগ্রস্ত নেই, ঠিক আছে, সে তাকে আকৃষ্ট করবে। মানে কাগজের টুকরোগুলো অনাহিত বস্তু। ঠিক আছে, তাহলে আহিত বস্তু কাকে আকর্ষণ করে সেটা তোমাকে জানতে হবে। আহিত বস্তু অনাহিত বস্তুকে আকর্ষণ করে, আর বিপরীত প্রকৃতির আহিত বস্তুকে আকর্ষণ করে। স্যার বুঝতে পারলাম না। অবভিয়াসলি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এক সেকেন্ড, ধরো মনে করো এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু, তাই তো? এই বিন্দুটা কি আমি জানি না, এই বিন্দুটাও কি আমি জানি না, কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি এটা ধরো পজিটিভ আর এটাও পজিটিভ। তাহলে এখন বলো যে সমজাতীয় আধান সর্বদা কি করবে? তোমরা কি জানো কেউ? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সমজাতীয় আধান সবসময় পরস্পরকে বিকর্ষণ করবে। কেন কেন পরস্পরকে বিকর্ষণ করবে? কারণ সমজাতীয় আধান তারা, তাই না? পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে পরস্পরকে, তাই না? আর আবার ধরো এখানটা আমি ধরো এবার পজিটিভ রাখলাম, এটা পজিটিভ আধান, এখানটা নেগেটিভ রাখলাম। এবার বলো
যে পরস্পরকে কি করবে, কারণ এগুলো দুটোই হচ্ছে বিপরীতধর্মী, তাই না? এটা দুটোই কি হচ্ছে বিপরীতধর্মী, বিপরীতধর্মী পরস্পরকে কি করবে আকর্ষণ করবে। ঠিক আছে, অত ভালো লেখা পড়ছে না, পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে, তো আমাদেরকে এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি সমধর্মী আধান হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি বিপরীতধর্মী আধান হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। ঠিক আছে, সমধর্মী হলে পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীতধর্মী হলে পরস্পরকে আকর্ষণ করবে, কোনোটাই ভুলে যাবে না। যদি আমি একটা পরমাণু ধরো, পরমাণুর করছি, পরমাণু দিয়ে বোঝাচ্ছি, তোমরা পরমাণু জানো নিশ্চয়ই, ইলেকট্রন প্রোটন নিউট্রন। ঠিক আছে, এটা ধরো একটা পরমাণু। ঠিক আছে, এর মধ্যেকায় আমি একটা আধান রাখছি, কিউ আধান, তাই তো? এর মধ্যে আমি কিউ আধান রাখছি। ঠিক আছে, এই মধ্যেটাকে কি বলে তোমরা সবাই কি জানো? নিউক্লিয়াস। ঠিক আছে, আর একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? সমপরিমাণ প্রোটন আর নিউট্রন, তাই তো? আর এর বাইরের অংশে কি থাকে? ইলেকট্রন, তাই তো? তো যে পরিমাণ প্রোটন নিউট্রন এখানে থাকবে, সমপরিমাণ ইলেকট্রন কিন্তু এইখানে অবস্থান করবে, এইটি মাথায় রাখবে। মনে করো তাহলে এখানে আমি ধরো, তাহলে এখানে মোট আধান আমি তোমাকে জানতে চাইলাম, এখানে মোট আধান কি হবে? এখন মোট আধান মোট আধান মোট আধান কি হবে? এখানে শূন্য হবে, শূন্য। মোট আধান কি হচ্ছে? এখানে শূন্য হয়ে যাচ্ছে। যখন এই পরমাণু থেকে একাধিক পরিমাণ ইলেকট্রন বর্জন হবে তখন তাকে কি বলবো? পরমাণুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়েছে। আর যখন গৃহীত হবে তখন কি হবে? পরমাণুটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়েছে। এই জিনিসগুলি যেগুলি বলছি সেগুলি একদম মাথায় ঢুকিয়ে নাও, যে আমি আবারও বলছি, যখন এই পরমাণু থেকে একাধিক পরিমাণ ইলেকট্রন বর্জন হবে, বর্জন, এখানে আমি বলে দিচ্ছি বর্জন হলে কি হবে আর গ্রহণ হলে কি হবে। যখন বর্জন হবে, এক সেকেন্ড, যখন বর্জন হবে বর্জন, বর্জনের ক্ষেত্রে কি হবে? বর্জনের ক্ষেত্রে সবসময় পজিটিভ হবে, যে ইলেকট্রনটি পজিটিভ তড়িৎগ্রস্ত হয়েছে। আর গ্রহণ, গৃহীত হচ্ছে, গ্রহণ, আমি গ্রহণই লিখছি, গ্রহণ করা একই জিনিস। ঠিক আছে, তখন সেটি নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়েছে। একদম এটি ভুলে যাবে না। ঠিক আছে, তো এবার আমরা সংজ্ঞায় চলে আসি। তাহলে আমি সংজ্ঞাটি লিখবো কি করে? আমি মুখে বলে দিচ্ছি, আমার ভিডিও ক্লিপসের নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর তোমরা আমার যাবতীয় ভিডিও যেগুলো ছাড়া হবে তার নিচে নিচে পিডিএফ সমেত সবকিছু ডিটেলিং তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করেও দেখতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব, আমি যে পড়াচ্ছি তোমরা ভিডিওটিকে পজ করো, না বুঝতে পারলে আবার যেটা বলেছি প্রিভিয়াসলি সেটাকে দেখো বারবার, যে কি বলেছি আমি। তাহলে গ্রহণের ক্ষেত্রে কি বলেছি? গ্রহণের ক্ষেত্রে কি বললাম? গ্রহণের ক্ষেত্রে সবসময় কি হবে? মাইনাস হবে, মানে নেগেটিভ। আর বর্জনের ক্ষেত্রে কি হবে? সেটা হচ্ছে পজিটিভ হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো সব কিছুটাই আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, কখনোই এই জিনিসগুলো ভুলে যাবে না। যাই হোক, এরপরে আমি সংজ্ঞা বলি। যখন কোনো বস্তুকে অন্য কোনো বস্তু দিয়ে আকর্ষণ করানো হচ্ছে বা করাচ্ছি
তখন বস্তুটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা একটা অর্জন করবে, তো অবভিয়াসলি একটা ক্ষমতা অর্জন করবে। তোমরা লেখো তাহলে, যখন কোনো বস্তুকে অন্য কোনো বস্তু দিয়ে আকর্ষণ করাচ্ছি, বস্তুটি অন্য কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে, এই প্রক্রিয়াকে তড়িৎ কি বলে? এতক্ষণ ধরে কি বললাম? তড়িৎ আহিতকরণ বলে। ঠিক আছে, এই প্রক্রিয়াটিকেই বলে তড়িৎ আহিতকরণ প্রক্রিয়া। ঠিক আছে, এবার এখান থেকে আমি বলবো, যখন কোনো বস্তুকে আমরা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে, মানে মনে করো একটা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে রাখছি, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে যখন রাখা হবে, তখন কি হবে? তখন বস্তুটি যে ধর্মের জন্য একটি বল অনুভব করবে, ঠিক আছে, তাকে তড়িৎ আধান বলা হবে। বুঝতে পেরেছো যে কোনো বস্তুকে আমরা যখন তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে, তো কোনো বস্তুটাকে যখন আমি একটা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে রাখছি, বস্তুটি যে ধর্মের জন্য একটা বল অনুভব করছে, ঠিক আছে, সেই বলটাকে কি বলে? তড়িৎ আধান বলা হয়। এবার আমরা দেখে নেব যে এসআই তড়িৎ আধান জিনিসটা কি। তড়িৎ আধান জিনিসটা সবসময় একটা জিনিস মাথায় রাখবে, তড়িৎ আধান জিনিসটা কিন্তু একটা স্কেলার রাশি। স্কেলার রাশি তড়িৎ আধান জিনিসটা কি? একটা স্কেলার রাশি, তাই তো? তো স্কেলার রাশি হলে এটা কখনোই ভুলবে না, এটা কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন আছে, ঠিক আছে, যে হঠাৎ করে বলে দিল যে বলো তো তড়িৎ আধান একটি কোন রাশি, ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন আছে, একদমই ভুলবে না, ঠিক আছে। এখান থেকে আমি এসআই পদ্ধতিতে একক কি হবে? এসআই পদ্ধতিতে এককটি কি হবে? এসআই পদ্ধতিতে কুলম্ব সি দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা ডিনোট করা হয়? সি, ঠিক আছে। এসআই পদ্ধতিতে কি বলা হচ্ছে? কুলম্ব। এসআই পদ্ধতিতে বলা হচ্ছে কুলম্ব, ওকে। আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইএসইউ এর ফুল ফর্ম জানো? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ, ইএসইউ, ঠিক আছে। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে ইএসইউ, ঠিক আছে। এবার আমরা মাত্রা নির্ণয় করব। মাত্রা নির্ণয় কি করে করব? ডাইরেক্ট আমরা কি দেখব? টি, আইটি। আইটি হচ্ছে, আই হচ্ছে তড়িতের মাত্রা, আই কি? তড়িতের মাত্রা, আর টি হচ্ছে সময়। তোমরা সবাই জানো, স্কেলার ভেক্টর করেছো ক্লাস 11-এ, ঠিক আছে। টি হচ্ছে সময়ের মাত্রা, ওকে। এখানে একটা ছবিটা যেটা দেখতে পাচ্ছ, সেই ছবিটি হচ্ছে একটা পরীক্ষা করা হয়েছিল, ঠিক আছে। দুটি কাঁচদণ্ড হচ্ছে সমধর্মী, এখানে দেখো দুটি কাঁচদণ্ড দেয়া আছে, আমি দাঁড়াও তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দুটি কাঁচদণ্ড দেয়া আছে, ঠিক আছে। দুটি কাঁচদণ্ডকে সমধর্মী রাখা হয়েছে, মানে সমধর্মী আধান, ঠিক আছে। সমধর্মী আধান দুটি কাঁচদণ্ডকে পরস্পরকে কি করছে? পরস্পরকে বিকর্ষণ করছে। ওই যে বলেছিলাম প্রথমেই যে সমধর্মী হলে পরস্পরকে বিকর্ষণ করবে, আর বিপরীতধর্মী হলে পরস্পরকে আকর্ষণ করবে। দুটি কাঁচদণ্ডকে কি দিয়ে ঘষা হয়েছিল? রেশম বা সিল্ক দ্বারা, মনে করো রেশম বা সিল্ক দ্বারা ঘষলে,
রেশম বা সিল্ক দ্বারা ঘষা হলো, তখন কি করবে? দুটি পজিটিভ পজিটিভ তড়িৎ গ্রস্ত হবে, মানে সমজাতীয় জিনিসকে একই জিনিস দিয়ে ঘষা হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে? সমজাতীয় জিনিসকে একই দিয়ে ঘষা হলে সে দুটোই একই আধানে পরিণত হবে। তো দুটি আধান যদি একই হয়ে যায় তাহলে কি হবে? সমতড়িৎ পরস্পরকে বিকর্ষণ করবে, ঠিক আছে? আর এর পরেই আমরা কি করেছি? আরেকটা অ্যাবোনাইট দণ্ড নিয়েছি। অ্যাবোনাইট দণ্ডকে কি দ্বারা? অ্যাবোনাইট দণ্ডকে আমরা ফার দ্বারা, দেখবে তোমাদের বইতেও দেওয়া আছে, ফার দ্বারা ঘষলাম, আর কাঁচ দণ্ডটিকে আমরা কি দ্বারা ঘষলাম? সিল্ক দ্বারা, সিল্ক দ্বারা ঘষলাম, ঠিক আছে? কাঁচ দণ্ডটিকে সিল্ক দ্বারা ঘষলাম। এবার কি হবে? দুটো বিপরীত আধান সৃষ্টি হবে, ঠিক আছে? দুটো বিপরীত আধান সৃষ্টি হলে পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে, পরস্পরকে আকর্ষণ করবে। এক্ষেত্রে কি করেছিল? বিকর্ষণ করেছিল পরস্পরকে, ঠিক আছে? আর এক্ষেত্রে আকর্ষণ করবে, ঠিক আছে? এবার পরের টপিকে চলে আসি, তড়িৎগ্রস্তের চূড়ান্ত প্রমাণ। তড়িৎগ্রস্তের চূড়ান্ত প্রমাণে কি বলা আছে? যে আকর্ষণ আর বিকর্ষণ, আকর্ষণ আর বিকর্ষণ, আকর্ষণ, ঠিক আছে? আর বিকর্ষণ। আকর্ষণ আর বিকর্ষণ কখন কখন কি হবে, ঠিক আছে? মনে করো দু ক্ষেত্রেই আমি কখন আহিত বস্তু কখন আকর্ষণ করবে, কখন বিকর্ষণ করবে, আমি মাঝখানে অবশ্যই আগের ইয়েতে বলে গেছি, আগের টপিকটায় বলেছি, ঠিক আছে? আহিত বস্তু নিলাম, কোন কোন ক্ষেত্রে বলেছিলাম? যে বিপরীত প্রকৃতির হলে, বিপরীত বিপরীত প্রকৃতির হলে, আর একটা হচ্ছে, আর একটা কি বলেছিলাম? আর একটা বলেছিলাম অনাহিত বস্তু, অনাহিত বস্তু হলে। তাহলে বস্তুটি কি কি ধর্ম থাকতে হবে? একটা হচ্ছে যদি বস্তুটি বিপরীত প্রকৃতির হয়, একটা হচ্ছে বস্তুটি যদি বিপরীত প্রকৃতির হয়, বস্তুটি যদি বিপরীত প্রকৃতির হয় তাহলে কি হবে? বস্তুটি আহিত বস্তুটি কি করবে? তাকে আকর্ষণ করবে। আর যদি বস্তুটি অনাহিত হয়, মানে কোনো তড়িৎই গ্রস্ত নয়, অনাহিত বস্তু কাকে বলা হয়? সে কোনো তড়িৎগ্রস্তই নয়, সেই বস্তুটি অনাহিত বস্তু বলা হয়, ঠিক আছে? হাতে লেখা অতটা খারাপ পড়ছে না, তোমরা যথেষ্ট বুঝতে পারবে। তো নোট ডাউন করার চেষ্টা করো যেগুলো বলছি, এটা নোট আকারে তোমরা খাতায় লিখতে পারো, কারণ ফিজিক্সের কোনো নোট হয় না, ফিজিক্সের কনসেপ্টটাকে বুঝতে হয় ভালো করে। ফিজিক্স কি বাস্তব, ওই যে বললাম বাস্তব জীবনকে তোমাকে বুঝতে হবে, প্রতিটা জিনিসের সঙ্গে তুমি রিলেশন পাচ্ছ কিনা বাস্তব জীবনের সঙ্গে। স্যার আপনি কি বলছেন? আমি তো নোট আকারে লিখতে শুরু করে দিয়েছি। অবশ্যই এগুলো নোট আকারেই লেখো, ঠিক আছে? নোট আকারে লিখে রাখলে তোমার বুঝতে পরবর্তীকালে কি হবে? তুমি এই যে গোল গোল মার্ক করে কেন বোঝাচ্ছি, যে পরবর্তীকালে এই জিনিসটা যখনই তোমার চোখের সামনে ভাসবে না, ও প্রিয় স্যার তো এটা বলেছিল, অবভিয়াসলি। তো কখনোই তোমরা ফিজিক্সকে জটিল ভাবে না নিয়ে এইভাবে খেলার ছলে, ঠিক আছে, করার চেষ্টা করো, আর বাস্তব জীবনের সঙ্গে একটা রিলেশন আনার চেষ্টা করো। আর একটা বিকর্ষণ কখন করবে, ঠিক আছে? যদি সমপ্রকৃতির হয়, এটা তো সবাই জানো, ইজিয়েস্ট জিনিস।
সমপ্রকৃতির আহিত বস্তু হয়, মানে সমধর্মী হয়। ঠিক আছে, এক কথায় সমধর্মী হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। এর পরের টপিকে চলে যাই, আধান সংরক্ষণ। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, মনে করো আমি দুটো প্লেট নিচ্ছি, একটা হচ্ছে এ অ্যান্ড সেকেন্ড প্লেট বি। ওকে, এটা মনে করো পজিটিভ আধানগ্রস্ত তড়িৎগ্রস্ত, আর এটা হচ্ছে নেগেটিভ। এখান থেকে যত পরিমাণ এরা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে, এই যত পরিমাণ আধান এখান থেকে ছাড়বে, ঠিক আছে, আর এই সম পরিমাণ আধান গ্রহণ করবে, সম পরিমাণ, আমার একটু হাতের লেখা খারাপ হলে মন খারাপ হয়ে যায় জানো তো, সম পরিমাণ আধান গ্রহণ করবে, ঠিক আছে, এটা হচ্ছে এর প্রকৃতি। ঠিক আছে, যে পরিমাণ ছাড়বে সেই পরিমাণ গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান সর্বদা এক্ষেত্রে কি হবে, কনস্ট্যান্ট, মানে ধ্রুবক। এক সেকেন্ড, ওই যে বললাম আমার হাতে লেখা খারাপ হলে খুবই বাজে লাগে। কোনো জিনিসটাকে বেটার করার চেষ্টা করবেন, বেটার থেকে কি করে আরো বেটার করা যায় সেই চিন্তাধারা রাখবেন। ঠিক আছে, কিন্তু খারাপ হয়ে যাচ্ছে সেটাকে চালিয়ে দেবো, এটা আমার প্রকৃতি নয়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি কি বললাম, যে বিচ্ছিন্ন বস্তু সংস্থা মোট আধান সর্বদা এখানে কি হবে, ধ্রুবক, মানে কনস্ট্যান্ট থাকবে, মনে রাখবেন। ঠিক আছে, এক্ষেত্রে এক অংশ থেকে অন্য অংশে কি বলেছি, আধানটা কি হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। এক অংশ থেকে অন্য অংশে আধানটা কি হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। ঠিক আছে, কিন্তু মোট আধানের পরিমাণটাকে অপরিবর্তিত থেকে যাচ্ছে। ঠিক আছে, এই আধানটা, ঠিক আছে, মোট আধানটা কি হচ্ছে, অপরিবর্তিত থেকে যাচ্ছে। আধানের ধ্বংস বা সৃষ্টি করা যায় না কখনোই, এটা সবসময় মাথায় রাখবে, আধানের ধ্বংস বা সৃষ্টি করা যায় না। এর পরবর্তী যেটা আছে আধানের কোয়ারেন্টাইন যে বিষয়টি আছে সেটি তোমাদের কাছে একটা, মনে করো একটা পরীক্ষা করা হয়েছিল অনেক দিন আগে। ঠিক আছে, যেটা হচ্ছে বিজ্ঞানী মিলিকেনের একটা পরীক্ষা আছে, যা সেটা হয়তো তোমাদের বইতে নেই। ঠিক আছে, নাও থাকতে পারে, অনেক বইতে আছে অনেক বইতে নেই, এরকম থাকতেই পারে। ঠিক আছে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই ক্ষেত্রে আধানের কোয়ারেন্টাইনের ক্ষেত্রে বিজ্ঞানী, হ্যাঁ, মিলিকিনের একটা পরীক্ষা আছে, যে তৈলবিন্দুতে উনি একটা পরীক্ষা করেছিলেন তৈলবিন্দু দিয়ে। ঠিক আছে, তৈলবিন্দুর পরীক্ষা থেকে একটা উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো বস্তুকে মোট আধান একটি ন্যূনতম, মানে স্মলেস্ট ইউনিট চার্জ, যেটাকে বলছি স্মলেস্ট ইউনিট চার্জ, বাহ, ভালোই লেখা পড়ছি, দেখেছো, স্মলেস্ট ইউনিট চার্জ। ঠিক আছে, মানে মোট আধানের একটি ন্যূনতম একক আধানের পূর্ণ গুণিতক। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে, পূর্ণ গুণিতক।
তাহলে আহিত বস্তুকে আমি এখানে ধরে নাও, আহিত বস্তুটাকে কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, এন ই। এনটা কি, এনটা কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এটা কি ইলেকট্রন, অবভিয়াসলি এখানে আর কনফিউশনের কোনো কারণ নেই। ঠিক আছে, একটা ন্যূনতম ইলেকট্রন আধান হিসাবে গণ্য করা হয়েছে। ঠিক আছে, তাহলে কি ইকুয়েশনটা কি দেখবে, আধানের কোয়ারেন্টাইনের ইকুয়েশনটা কি আর কে বলেছেন। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। কখনো কখনো তোমাদের জয়েন্টে বা কোনো কম্পারেটিভে চলে আসতে পারে। ঠিক আছে, যে কি করে কে তৈরি করেছিলেন, ঠিক আছে, কোন পরীক্ষা থেকে পাওয়া গেছিল, এগুলো জেনে রাখা ভালো। এগুলো বেসিক নলেজ, ওই যে বললাম ভিত ভালো করে মজবুত রাখবে। ঠিক আছে, তো এখানে ইটাকে ধরা হয়েছে একটা, এই এনটাকে ধরা হয়েছে একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আর ইটাকে কি ধরা হয়েছে, একটা ন্যূনতম, ঠিক আছে, মান হিসাবে, আধানের একটি ন্যূনতম মান হিসাবে ইলেকট্রনটাকে গণ্য করা হচ্ছে। ইলেকট্রনের একটি ধনাত্মক আধানযুক্ত কণিকা আর একটি, এখানে এখানে কি হচ্ছে, এখানে ইলেকট্রনের একটি ধনাত্মক আধান যুক্ত কণিকা এবং এর ভ্যালুটা বলা হচ্ছে -1 আমি লিখেই দিচ্ছি, -1.6 ইন্টু 10⁻19। এটা ইলেকট্রনের ভ্যালু কিন্তু। ঠিক আছে, এটা একটি মৌলিক কণা সর্বদাই স্থির মনের আদান বহন করে চলে। ওকে, তাহলে কোনো আয়ত, আমি একটা এখান থেকে একটা আদানের কোয়ারেন্টাইনের একটা সংজ্ঞা দিয়ে দিই। ঠিক আছে, ছোট্ট করে তোমরা লিখে নাও, যে কোনো আয়ত বস্তু মোট আদান ই এর সরল গুণিতক, ই এর সরল গুণিতক। এই ঘটনাকে আদানের কি বলে, আদানের কোয়ারেন্টাইন বলে। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, এই সংজ্ঞা থেকে আমি তোমাকে বললাম যে 6.25 ইন্টু 10⁻18, ঠিক আছে, সংখ্যক ইলেকট্রন যে মোট, এই সংজ্ঞা থেকে বলছি কিন্তু আমি, যে মোট আধান বহন করে তাকে 1c মানে 1 কুলম্ব বলে। তাকে কি বলে, কুলম্ব, 1 কুলম্ব বলে। এটা না জানা থাকলে পরে যেটা ম্যাথটা দিয়েছি সেটা তুমি করতে পারো না, কোনো ম্যাথই করতে পারো না। এটা জানতেই হবে, এটা বেসিক আইডিয়া, এটা সবসময় মাথায় রাখতে হবে। 6.025 ইন্টু 10⁻18 সংখ্যক ইলেকট্রন যে মোট আধান বহন করে তাকে কি বলা হয়, 1 কুলম্ব। তাহলে এখান থেকে আমি ইকুয়েশনটা কি লিখতে পারি, E is equal to 1c divided by 6.25 into 10⁻18, তাই তো। আর 18টা উপরে চলে গেলে কি হবে, 1.6 into 10⁻19c। বুঝতে পারলে, এটা কি হবে, ঋণাত্মক আধান লিখতে হবে, ঋণাত্মক। ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা নোট ডাউন করে রাখো এই বিষয়টা যেটা বোঝালাম। ঠিক আছে, এটা তোমার, এবার দেখো একটা বেসিক ম্যাথের উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। বেসিক ম্যাথের উদাহরণে
কি আছে যে কোনো বস্তুর আধান হচ্ছে 3.2, ঠিক আছে, বস্তুটির অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত, বস্তুটির অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত। তাহলে কি আছে তুমি ইকুয়েশনটা আগে লিখে ভালো, Q is equal to NC, ঠিক আছে, লিখে ভালো N is equal to এই NC বলছি সরি ইলেকট্রন Ne, ঠিক আছে, N is equal to Q by E, মান বসাও, মানটা বসিয়ে নাও 3.2 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার, এর মান কোথা থেকে পেয়েছিলে কত, ঠিক আছে, সেটা বসিয়ে নাও 19, ঠিক আছে, ক্যালকুলেশন করলে কি পাবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার প্লাস 19 টি, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, কোনো বস্তুকে তাহলে -3.2 কুলম্ব বস্তুটির অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত হবে। প্রথমে কি করলাম, ইকুয়েশনটা লিখবে, ইকুয়েশনটা কোথা থেকে পেয়েছি, আধানের কোয়ারেন্টাইনের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা প্রথমে কি করলে ডিনোট করলে, প্রথমে কি করলে লিখলে Q ইজ ইকুয়াল টু কি জানো, নিউটন, এই যে পূর্ণ সংখ্যা N E, ঠিক আছে, সেখান থেকে অর N ইজ ইকুয়াল টু Q বাই E, ঠিক আছে, মান পুট করবে, আনসার বের হবে। এরপরে চলে যাচ্ছি নেক্সট, পরিবহনের সাহায্যে আয়তকরণ। আমরা পরিবহনের সাহায্যে কি করে আয়তকরণ করব, পরিবহনের সাহায্যে অ্যাকচুয়ালি পরিবহনের সাহায্যে কি করে আয়তকরণ করে। মনে করো কোনো মানে বস্তুকে, মানে অনায়িত বস্তু, কি বলেছিলাম, কোনো অনায়িত বস্তুকে কে আকর্ষণ করে, কোনো আয়িত বস্তুই তো আকর্ষণ করবে, তাই না। তো মনে করো কোনো অনায়িত বস্তুকে কোনো আয়িত বস্তু আকর্ষণ করছে, ঠিক আছে, আয়িত বস্তু সংস্পর্শে আনলাম, মনে করো এটা অনায়িত বস্তু আর একটা এটা হচ্ছে আয়িত বস্তু, এর সংস্পর্শে আনলাম কাছাকাছি, ঠিক আছে, কাছাকাছি আনলে কি হবে, দুজনকে আকর্ষণ করবে, তো করবে কি না, অবভিয়াসলি করবে। তো এতে কি হবে, সে কিছুটা তড়িৎ, এই অনায়িত বস্তুটা কিছু কি হবে, একটু তড়িৎগ্রস্ত হবে, সে একটা আধান আয়িত হবে, ঠিক আছে, ফলে ওই অনায়িত বস্তুটা কি হবে, একটু আয়িত হয়ে যাবে, অনায়িত বস্তুটাও আয়িত হয়ে যাবে, ঠিক আছে। ওই আয়িত বস্তুর সংস্পর্শে যে অনায়িত বস্তুটাকে যে আয়িতকরণ করা হলো, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে পরিবহনের সাহায্যে আয়িতকরণ। তাহলে পরিবহনের সাহায্যে আয়িতকরণ তুমি কি বুঝতে পারলে, মনে করো ধরো আমি একটা হাতলওয়ালা, ধরো একটা এইরকম, হ্যাঁ ঠিক আছে, এরকম একটা নিলাম, ঠিক আছে, তো হ্যাঁ ঠিক আছে, এরকম একটা দণ্ডের মতো নিলাম যেটা অনায়িত ছিল, ঠিক আছে, আমি তাকে বাইরে থেকে আয়তকরণ করছি, ঠিক আছে, আয়তকরণ করছি, ঠিক আছে, এই অনায়িত বস্তুটাকে আয়তকরণ করার সময় যে আয়িত বস্তুটি সংস্পর্শে এসে কি করছে, আয়িত বস্তুটি সংস্পর্শে এসে এ কি হবে, আয়িত হবে, ঠিক আছে, হলো এই যে পদ্ধতিটাকে বলছে, এই পদ্ধতিটার নামই হচ্ছে পরিবহনের সাহায্যে আয়তকরণ, ঠিক আছে। এরপরে আছে বৈদ্যুতিক আবেশ। বৈদ্যুতিক আবেশ নিয়ে বলার আগে অনেক পরীক্ষা নিরীক্ষাও আছে, তোমাদের বইতেও অনেক জিনিস আছে, কিন্তু আমি তোমাদেরকে একটা কনসেপ্ট দিতে চাই, যে কনসেপ্টটা হচ্ছে বৈদ্যুতিক আবেশের মেন জিনিসটা কি, আর বৈদ্যুতিক আবেশের মধ্যে কোনটা মুক্ত কোনটা বদ্ধ, কেন মুক্ত, কিসের জন্য হচ্ছে, পুরোটাই আমি এখানে বিস্তারিত বলবো। তো বিস্তারিত বলার আগে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না,
তো আহিত বস্তু মানে মনে করো কোনো আহিত বস্তু, ঠিক আছে, তার উপরিস্থিতিতে মানে যে ব্যতিচারটা ঘটবে, মানে ধরো, বুঝতে পারছো না, ধরো আমি একটা, এই যে দেখো এখানে কাঁচদণ্ড দেয়া আছে, ঠিক আছে, এই যে কাঁচদণ্ডটা, ঠিক আছে, এই যে কাঁচদণ্ডটা আহিত আছে, তো কাঁচদণ্ডটা আহিত আছে, তাহলে আহিত বস্তু উপরিস্থিতিতে প্রত্যক্ষ সংস্পর্শের ব্যতিচারকে কোনো বস্তুর তড়িৎ সঞ্চার হওয়ার ঘটনাকে বৈদ্যুতিক আবেশ বলে। মানে আহিত বস্তুটাকে আমি আরেকটা বস্তুর সংস্পর্শে, এটা একটা বস্তু, ঠিক আছে, এটাও একটা কাঁচদণ্ডের মতো বস্তু, ঠিক আছে, তো আমি এর এইটাকে কি করছি, এর সংস্পর্শে আনছি, এটা সংস্পর্শে আনলে আগে কি কি বলেছি, পরিবহনের সাহায্যে আহিতকরণ কি হয়েছে, ঠিক আছে, এই অনাহিত বস্তুটাও আহিত হবে, ঠিক আছে, সেই রকমই তাহলে এর এর যে ব্যতিচারটা ঘটছে, এর যে সংস্পর্শের যে এই ব্যতিচার বলছি, ব্যতিরেক, ব্যতিচার নয়, ব্যতিরেকটা ঘটছে, ঠিক আছে, সেটাকেই আমরা বৈদ্যুতিক আবেশ হিসাবে ধরে নেব, ঠিক আছে, তড়িৎ সঞ্চারটা হচ্ছে সেটাকে আমরা ব্যতিরেক, কথার অর্থ কি, ব্যতিরেক জিনিসটাই বা কি আমি বুঝতে পারছি না স্যার, প্রচুর জটিল ভাবে বলছেন। ব্যতিরেক জিনিসটা হচ্ছে, বানানটা দেখো, ব্যতিরেক কি, বয়জফলা তয়স্বই রয়েকার ক, ঠিক আছে, ব্যতিরেক জিনিসটা কি, আমি যখন একটা বস্তু, এটা ধরো একটা দণ্ড, এটা পজিটিভ, ঠিক আছে, আর এইটা কোনো বস্তু, ঠিক আছে, আমি ধরে নিলাম এটা তড়িৎগ্রস্তই নয়, এর সামনের যে ইয়েটা হবে, আধানটা ক্রিয়েট হবে, গঠন হবে, সেটা হচ্ছে মাইনাস, আর একদম দূরের দিকে যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে প্লাস। কি বললাম বোঝা গেল? ব্যতিরেক পদ্ধতিটা তাহলে কি, আমি যখন কোনো আহিত বস্তুকে আনছি আর একটা মানে অনাহিত বা আহিত বস্তু সামনে, তার যে সামনে যে আধানটি ক্রিয়েট হবে মানে গঠন হবে সেটি হচ্ছে নেগেটিভ, এবং তার দূরে সমজাতীয় আধান ক্রিয়েট হবে, তার একদম মেইন প্রান্তে কি হবে, সমজাতীয় আধান ক্রিয়েট হবে, ঠিক আছে, যে আধান আবেশ ঘটে তাকে আবেশী আধান বলে, যে আধান আবেশটা ঘটছে তাকে তাহলে কি বলছে, আবেশী আধান বলছে। তাহলে তোমরা একটা সংজ্ঞা লেখো, আহিত এই বৈদ্যুতিক আবেশের সংজ্ঞাটা লেখো, এইভাবে লিখবে যে আহিত বস্তুর উপরিস্থিতিতে প্রত্যক্ষ সংস্পর্শ ব্যতিরেক কোনো বস্তুর তড়িৎ সঞ্চারণ হওয়া ঘটনাকেই বৈদ্যুতিক আবেশ বলা হয়। যে আধান আবেশ ঘটায় তাকে হচ্ছে আবেশী আধান, এবং আবেশী আধানের ফলে উদ্ভূত আধানকে আবিষ্ট আধান বলে। এবার আবেশী আধান, আবিষ্ট আধান, এই জিনিসটা কি, সুতরাং মানে তোমরা এখান থেকে এই যে সংজ্ঞাটা বললাম, এখান থেকে তোমরা এই জিনিসটা পাবে যে আবেশী আধানের ফলে আহিত বস্তু আবেশী ওই যে বললাম নিকটবর্তী প্রান্তে, ঠিক আছে, বিপরীত আধান হবে, নিকটবর্তী, এই যে নিকটবর্তী প্রান্তে আমি তোমাকে কি বলেছি, নেগেটিভ হবে, বিপরীত হবে, নিকটবর্তী প্রান্তে, নিকটবর্তী, এক সেকেন্ড, হ্যাঁ, নিকটবর্তী প্রান্তে কি হবে, বিপরীত আধান হবে, বিপরীত আধান হবে, আর তার দূরবর্তী প্রান্তে কি হবে, সম আধান হবে, সমজাতীয় আধান হবে, তার দূরবর্তী প্রান্তে সমজাতীয় আধান হবে, ঠিক আছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। ওই যে মাঝখানে বলে গেলাম, এবার মুক্ত আর বদ্ধের ব্যাপারটা বলি, মুক্ত আর বদ্ধের ব্যাপারটা এখানে বলতে হবে, আমি আগে ইরেজ করে নিই এই জিনিসটা। হ্যাঁ, মুক্ত আর বদ্ধের ব্যাপারটা আমাকে এখানে বুঝিয়ে দিচ্ছি।
তাহলে মুক্ত আধান কাকে বলে, বদ্ধ আধান কাকে বলে? না, এই যে নিকট আবেশী একটা বস্তু, ঠিক আছে, এটা তো একটা আবেশী বস্তু, পজিটিভ আধানে তড়িৎগ্রস্ত, ঠিক আছে, এর নিকটবর্তী স্থান কোনটা হচ্ছে বি পয়েন্টটা, এ পয়েন্টের নিকটবর্তী স্থান কোনটা হচ্ছে বি পয়েন্টটা, তাহলে বি পয়েন্টে কি হয়েছে, বিপরীত আধান হয়েছে। এটাকে আমি কি বলবো, এটাকে আমি কি বলবো, BOUND বাউন্ড চার্জ, CHARG মানে বদ্ধ, কি বলবো, বদ্ধ আধান বলবো। এই 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 পজিশনটাকে আমি বলবো বদ্ধ, ঠিক আছে, কারণ আধানের আবেশী আধানের মানে পরস্পরকে কি করছে, দুটো বিপরীত বিপরীত ধর্মী হচ্ছে, পরস্পরকে কি করছে, আকর্ষণ করছে, দিস ইজ কল্ড বদ্ধ। আর যখনই এই যে দূরেরটা কি হবে, দূরেরটা কে আমি বলবো, সি পয়েন্টটাকে বলবো মুক্ত, মুক্ত মানে ফ্রি চার্জ, ফ্রি চার্জ, বোঝাতে পারলাম? তো দূরেরটাকে আমি বলবো ফ্রি চার্জ, যেটা তুমি মুক্ত কোথায় করছো, ভূপৃষ্ঠের সঙ্গে, এটা আর্থিং পয়েন্ট, ঠিক আছে, এখানে মুক্ত হয়ে যাচ্ছে, এটা ভূপৃষ্ঠ, আর্থ পয়েন্ট, বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে মেন জিনিস এখানে, আর কিছু নেই এখানে বলার মতো বৈদ্যুতিক আবেশ ছাড়া, ঠিক আছে। এর পরের আমি পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্বে আমি কি দেখব, দাঁড়াও এক সেকেন্ড, আধানের তলমাত্রিক ঘনত্বে যাই হোক চলো, আধানের তলমাত্রিক ঘনত্বে আমি কি দেখব, যে কোনো আহিত পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দু চারিদিকে, মানে বুঝতে পারলাম না স্যার, একদমই বুঝতে পারলাম না, আমাকে এরকম কেউ বোঝালে আমি বুঝতাম না, সব বেকার আইডিয়া। তো আমি বলতে চাই এখানে এইরকম সংজ্ঞা টঙ্গা দিয়ে লাভ নেই স্যার, ইজি ভাবে বলুন, আমি ইজি ভাবে বলছি। দেখো কি বলেছে সংজ্ঞায়, কোন আহিত পরিবাহীর পৃষ্ঠে, আহিত পরিবাহীর পৃষ্ঠটা কোনটা, মনে করো এখানে এ বি সি তিনটে হিসাব করে নাও, একটা গোলক নিয়েছি, সেকেন্ডটা কি নিয়েছি, যে কোনো একটা সারফেস নিতে পারো, আই থিঙ্ক এটা রেক্টাঙ্গুলার নিয়েছি, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার যে আমি তিনটে তল নিয়েছি, এর যে বাইরের যে উপাংশটা দেখতে পাচ্ছ, এই যে বাইরের পৃষ্ঠে, এটাই হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। এটাকেই বলছে আধানের তলমাত্রিক ঘনত্ব। এবার যে যার ক্ষেত্রে সে তার আলাদা, মানে গোলকের ক্ষেত্রে গোলকের আলাদাভাবে আমি বিচার করব, অবশ্যই এর মাত্রা দেখাবো, গোলকের ক্ষেত্রে আলাদাভাবে কি করে বিচার করতে হয় তার একক আর মাত্রাটা আমি দেখিয়ে দেবো অবভিয়াসলি। তাহলে এখন সংজ্ঞাটায় আমি আসতে পারি যে কোনো আহিত পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফল যে পরিমাণ আধান বিদ্যমান, মানে পৃষ্ঠে মানে পৃষ্ঠদেশে যে পরিমাণ, এটা ধরো পজিটিভ, ধরো পজিটিভ, সব পজিটিভ, ঠিক আছে, যে পরিমাণ আধানটা এখানে বিদ্যমান, ঠিক আছে, সেটাকেই বলছে আধানের তলমাত্রিক ঘনত্ব। মানে সোজা গদা বাংলায় যাকে বলে যে আমি পৃষ্ঠদেশটা দেখব, গোলকের পৃষ্ঠদেশটা দেখব, যে পরিমাণ আধান আছে সেটাইকেই হচ্ছে আধানের এই গোলকের তলমাত্রিক ঘনত্ব বলবে, ঠিক আছে, সোজা হিসাব, সোজা সাপটা করে চেষ্টা করো যে কি করে বুঝবে। এরপরে তুমি কি করবে, আধানের তলমাত্রিক ঘনত্ব যখন দেখলে, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, আধানের তলমাত্রিক ঘনত্বকে সিগমা দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে, সিগমা ইকুয়াল টু কিউ বাই এস। কিউ সমান কত, কিউটা হচ্ছে আধান, কিউ পরিমাণ আধান দিচ্ছি, কিউটা হচ্ছে আধান, এসটা হচ্ছে সারফেস, এসটা কি সারফেস,
সারফেসও বলতে পারো, ইংলিশে বলার দরকার নেই, তোমরা বেঙ্গলি মিডিয়াম যেহেতু বাংলায় বলবে ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এই আধানের তলমাত্রিক ঘনত্বের একক কি হবে? আমি এখন একক বলছি। ওয়েট, এখানে হিজিবিজিতে বুঝতে পারবে না, কারণ এটা তোমরা পয়েন্ট আকারে যেহেতু লিখবে তোমাকে ভালো করেই দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখছি আধানের তলমাত্রিক ঘনত্বের একক। একক কি হবে? এই ইকুয়েশন থেকে একক আমরা কি বলতে পারি? কুলম্ব মিটার টু দি পাওয়ার 2 -2, ঠিক আছে। কুলম্ব মিটার টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বের একক, ঠিক আছে। আধানের তলমাত্রিক ঘনত্বের একক হলো। এবার দেখো, কোন জিনিসটা বুঝবে এমন করে যেটা সারা জীবন যেন তোমার ছবি দেখে দেখে বোঝো। ফিজিক্স এমন একটা জিনিস, সবসময় ছবি দ্বারা ডিনোট করা হয়। কেন? তোমাকে ছবিতেই সবকিছু, তুমি ছবি দেখলেই বুঝতে পেরে যাবে যে সারফেসে স্যার বলেছিল, মনে পড়ে যাবে, সারফেসটা আঁকবে, ঠিক আছে। যে কোনো একটা সারফেস আঁকবে, ঠিক আছে। সেটা গোলক হতে পারে, সেটা বর্গক্ষেত্র হতে পারে, সেটা যেমন করো শঙ্কু আকারে হতে পারে, যে কোনো একটা সারফেস আঁকবে। তার যে পৃষ্ঠতলে বলেছিল, যে পৃষ্ঠতলে যে আধানগুলি বিদ্যমান সেটিকেই আধানের তলমাত্রিক ঘনত্ব বলছিল, ঠিক আছে। এটা মনে রাখবে। ওখান থেকেই তাহলে এককটা কি বলেছিল? ও আচ্ছা, কুলম্ব ইনটু মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে। এরপরে আমি কি করব? আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা নির্ণয় করব। মাত্রা নির্ণয় করার আগে তোমরা ক্লাস 11-এ নিশ্চয়ই স্কেলার ভেক্টর শিখেছো। আশা করি সেখান থেকে মাত্রাটা নির্ণয় করতে তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে। চেষ্টা করবে যে যদি না স্কেলার ভেক্টর বুঝতে পারো, অবশ্যই ক্লাস 11-এর ক্লাস আমার স্কেলার ভেক্টর অবশ্যই দেখো কিন্তু, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো মাত্রায় আসে, মাত্রা কিভাবে নির্ণয় করবে? মাত্রা হচ্ছে এখানে কিরকম করে আগে ইকুয়েশনটা লিখবে, সিগমা ইকুয়াল টু কিউ বাই এস। কিউ সমান কি বলেছিলাম? কিউটাকে কি হিসাবে ডিনোট করেছিলাম? আধান হিসাবে, ঠিক আছে। তো মাত্রা নির্ণয় করার সময় কিউ ইকুয়াল টু, ঠিক আছে, আমরা কি জানি? আই টি। আইটা কি? আইটা আগের ক্লাসে আমার আগের ইয়েতেই টপিকেই ছিল আইটা, ঠিক আছে। তো আই হচ্ছে প্রবাহ মাত্রার একক। আই সমান, আমি তাও বলে দিচ্ছি, প্রবাহ মাত্রা। আর টিটা তো তোমরা সবাই জানো, সময়, বলা কিছু কারণ নেই। তো আমরা ছোট মাত্রা যখন হিসাব করব তখন ছোট ভাবে ধরবো না। কিউ ইকুয়াল টু আমরা কি লিখবো? আই বড় হাতের টি দেব, ঠিক আছে। বড় হাতের টি দ্বারা ডিনোট করা হয়, তো ওই জন্য বড় হাতের টি লিখবো। তাহলে উপরে আর সারফেস অবভিয়াসলি তোমরা সবাই জানো সারফেসে কি হিসাবে ধরা হয়? লেন্থ, এল, এল দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে। তো উপরে হবে আইটি ডিভাইডেড বাই, ঠিক আছে, হলো। এবার এলটাকে যদি উপরে তুলি, এটি হচ্ছে, এটি কি? এটি হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, 1 নম্বরের এমসিকিউ এতে দিয়ে দিবে, ঠিক আছে। তো এটি একদম মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। এবার গোলকের ক্ষেত্রে কি হবে? যদি গোলকের ক্ষেত্রে কিছুই নয়, একটা গোলক নিবে, মনে করো ওইটাই গোলক করা আছে। 1 সেকেন্ড, বেশি হচ্ছে জবরদস্তি এখানটায় করে লাভ নেই, নোংরা করে লাভ নেই। তো দেখে নাও এখান থেকেই গোলক করাই আছে, কারণ আমার গোলক করতে গেলে হয়তো টেনে বেঁকে গিয়ে শেষকালে পরোটার মতো হয়ে যাবে, ঠিক আছে। এসব দেখিয়ে লাভ নেই। তো এটা ধরলাম, দেখতে পাচ্ছ কিরকম অবস্থা।
আমি এমনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি খাতা পত্রগুলো। আর পরীক্ষার খাতা তো তোমরা সবসময় না ইকুয়েশন করলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কোনো ওভার রাইট করো না, ঠিক আছে? আমি সবাইকে একটা জিনিসই বলি, হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন না হলেও ঠিক আছে, কিন্তু নাম্বার পাওয়া যায় না। আর একটা ক্ষেত্রে হাতের লেখা হয়তো খুব খারাপ, স্যার আমার তো হাতের লেখা খারাপ, তাহলে আমি কি করে করবো? হাতের লেখা যখন খারাপ তখন একটু খাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাহলে পরীক্ষক দেখেও বুঝতে পারবে যে তুমি কি করতে চেয়েছো বা কি লিখতে চেয়েছো। একবারে খাতায় যদি একবারে মানে সে কি বলবো, এখানে একটু ওখানে কাটা সেখানে কাটা, মাত্রা লিখতে গিয়ে একবারে মাইনাস প্লাসের গড়বড় হয়ে গেছে, বাস আর বুঝতে পারলো না, পরীক্ষকের নাম্বার দিল না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সারফেসের ক্ষেত্রে আমি ধরলাম আর রেডিয়াস যুক্ত একটা সারফেস, এই হচ্ছে গোলক, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হবে, সিগমা ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আধানের তলমাত্রিক ঘনত্ব গোলকের ক্ষেত্রে কি হবে, কিউ সিগমা ইকুয়াল টু, সিগমাটা বোঝা যাচ্ছে না, না দাঁড়াও, এবার বুঝে যাবে। হয়েছে? তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার। এটা আমি রেডিয়াস কি করে বার করতে হয় বা ডায়ামিটার কি করে বার করতে হয় আমি ম্যাথ ক্লাস করাচ্ছি না, এগুলো ম্যাথ থেকে আসে, অবভিয়াসলি তোমরা জানবে। তো এই বেসিক ধারণাগুলো না হলে তো খুবই অসুবিধা। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই সেখান থেকে পড়ে আসবে, ঠিক আছে? লাস্ট, একবারে লাস্ট কন্টেন্ট যেটা, লাস্ট টপিক যেটা এই চ্যাপ্টারের জন্য, সেটা হচ্ছে সূচিমুখের ক্রিয়া। সূচিমুখের ক্রিয়াটি হচ্ছে লাস্ট। তো সূচিমুখের ক্রিয়া এতক্ষণ ধরে যে যে জিনিসগুলো করেছো সেগুলো খাতায় অবশ্যই ডিনোট করো, মানে নোট ডাউন করো, ঠিক আছে? খাতায় খাতায় অবশ্যই মানে নোট ডাউন করতে বলছি এই কারণে যে নোট ডাউন না করলে না তুমি বিষয়টা বুঝতে পারবে না। আচ্ছা, আর তোমরা হয়তো আমি ওই যে লাস্টে তোমাকে বলে দিলাম যে গোলকের, এক সেকেন্ড আমি স্লাইড ব্যাক করছি এই কারণে যে গোলকের ক্ষেত্রে যে তোমাকে আমি বললাম যে শুধু বলে চলে গেলাম সিগমা ইকুয়াল টু, ঠিক আছে, কিউ বাই 4 পাই আর স্কয়ার, বলে স্যার এরকম বলে দিলেন, ঠিক আছে, তো একটা ছোট্ট ম্যাথের এক্সাম্পল হলে খুব ভালো হতো। আর আমি সবসময় প্রেফার করি ফিজিক্সে একটু ম্যাথ, ফিজিক্সে একটু সবসময় ম্যাথ প্রেফার করি এই কারণে, কারণ ম্যাথ হয়ে গেলে না এই যে ছবিটা আঁকছো, ছবিটা দেখছো, কন্টেন্টটা দেখছো, পুরোটা দেখছো, পুরো বিষয়টা তুমি হচ্ছে বুঝে নিচ্ছ। তো এই ক্ষেত্রে একটা ছোট্ট ম্যাথ হয়ে যাক, কি বলো? ম্যাথটা এটা দিচ্ছি, ধরো এক সেকেন্ড, ধরো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট মানে একটা গোলক নিচ্ছি, যার বলেছে ব্যাসার্ধ বলে দিয়েছে 5 সেমি, তাই তো? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক বলে দিয়েছে, ঠিক আছে? একটি গোলকের, আমি অঙ্কটা লিখিয়ে দিচ্ছি, 5 সেমি ব্যাসার্ধ একটি গোলককে 5 মিউ, এটা মিউ এর সাইন, ওকে, এবং আধান আধান প্রদান করা হলো। গোলক পৃষ্ঠের
গোলক পৃষ্ঠে আধানের অঙ্কটা হয়তো তোমাদের দুয়ারে মজুমদার মাইতি যে বইটি আছে ওতে হয়তো নাও থাকতে পারে, ঠিক আছে। তল ওই জন্য নোট ডাউন করে নাও, মাত্রিক ঘনত্ব। এমনিতে আমি চ্যাপ্টারের শেষে শেষে ম্যাথ করাবো, ঠিক আছে, সেখানে তুমি পেয়ে যাবে, আর পিডিএফেও থাকবে, চিন্তার কোনো কারণ নেই। যদি না এই টাইমে হাতে লেখা দেখে বুঝতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় যথেষ্টই আমি তোমাকে বলে বলে যাচ্ছি আর ডিকটেট করছি, এতে তোমার বুঝতে অসুবিধা হবে না। এখানে বলা আছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে 5 মিউ কুলম্ব আধান প্রদান করা হলো, ঠিক আছে, প্রদান করা হয়েছে। গোলক পৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে এটি তোমাকে চেয়েছে। তাহলে তুমি সিধা কথায় আমরা কি জানি আধানের তলমাত্রিক ঘনত্ব, তুমি কি জানো, তোমাকে কি শিখিয়েছিলাম, কি দেখেছিলে আমরা প্রমাণ থেকে, যে আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে এই গোলকের ক্ষেত্রে সিগমা ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কয়ার লিখে নেবে, ঠিক আছে। বাস, এখানে আর বেশি কিছু না। 5 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই, শুধু মান পুট করবে, আর কিচ্ছু হবে না, আর এখানে কিচ্ছু করতে হবে না, আর এর মান পুট করবে, ঠিক আছে। 5 ইন্টু 10⁻⁻2, ঠিক আছে, এর স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে, হলো। যেটা বেরোবে ক্যালকুলেশন করে দেখবে, সেটার আই থিঙ্ক আনসার, এই আই থিঙ্ক বলছি যখন অ্যাজাম্পশন দিই অবভিয়াসলি, ঠিক আছে, আমি একটা অ্যাজাম্পশন দিলাম, কারণ আমি এই মুহূর্তে ক্যালকুলেটর নিয়ে করছি না, আমার অ্যাজাম্পশন থেকে আমি একটা বলছি, ঠিক আছে। 1.592 ইন্টু 10⁻⁻4, ঠিক আছে, সি বাই এম স্কয়ার, ওকে। এটা হচ্ছে তোমাকে আমি অ্যাজাম্পশন করে বললাম, তুমি সাইন্টিফিকে ইয়ে করবে, ঠিক আছে, ক্যালকুলেটরের মানগুলো পুট করে শুধু করবে, সেক্ষেত্রে দেখে নিবে যে কি হচ্ছে, ঠিক আছে। আমি অ্যাজাম্পশন দিলাম। এই অঙ্কটা তোমাদের বইতে নাও থাকতে পারে, বারবার ধরে বলছি, ঠিক আছে। তো এরকম একটা এক্সাম্পল আমি তোমাকে দিলাম। এরপরে চলে আসবো আমরা নেক্সট টপিক, সেটা হচ্ছে সূচিমুখের ক্রিয়া। সূচিমুখের ক্রিয়াটা কিছুই নয়, এমন একটা, মানে মনে করো সূচিমুখের ক্রিয়াটা সিম্পল ভাবে আগে বুঝে নাও, সূচিমুখের ক্রিয়াটা কি, ঠিক আছে। মনে করো আমি হচ্ছে এমন একটা মানে জায়গা নেব, ঠিক আছে, ধাতব জায়গা নেব, ঠিক আছে, যার মুখটা হবে সূচালো, সূচের মতো, সেটা তোমার নিডিলও হতে পারে, মানে সূচ, সেটাও হতে পারে, ঠিক আছে। আর একটা কি করব, একটা দণ্ড নেব যেটা হচ্ছে আহিত দণ্ড, সেটা ধনাত্মক নাও বা ঋণাত্মক নাও, যেটাই নেবে, কি করবে, এই সূচিমুখের সামনে কি হবে, ধরবে, ঠিক আছে। ধরলে কি হবে, এই সূচিমুখের মুখটা প্রথমে কি হবে, একটা আহিত হবে, আহিতকরণ হবে, সেটা নিশ্চয়ই নেগেটিভ হবে, ঋণাত্মক হবে, ঠিক আছে। আগে বাহিতে হবে, তারপরে সূচিমুখের ক্রিয়াটা কি হবে, বাহিতে আগে ফেলাবে, ঠিক আছে। ফেলিয়ে মনে করো এইটা তো এদিকে, এই সূচি মানে সুচটা কি হবে, ঋণাত্মক ধর্মী হবে, ঠিক আছে। কিন্তু আমি যখন ধনাত্মক ধর্মীটাকে এখানে জোর করে ধরছি, ঠিক আছে, তখন কি হবে, এই বিষয়টা, এই যে ডিনোট করা আছে, এই যে বিষয়টা তোমাকে বুঝতে হবে। এবার ধরো ধনাত্মক আধান আহিত কোনো দণ্ড নিচ্ছি, ঠিক আছে, যেটা সূচিমুখের উপরটা কি বলেছি আমি, এটা ঋণাত্মক বলেছি, ঋণাত্মক,
এটা ঋণাত্মক আছে, ঠিক আছে, মানে এখানটা মাইনাস করে দিচ্ছি, বুঝতেও সুবিধা হবে। মাইনাস আধান, সূচমুখের এই মুখটা হচ্ছে মাইনাস করা আছে, ঠিক আছে। এমন একটা পাত্রের মধ্যে নিলে যে পাত্রটি হচ্ছে পাত্রদ্বয়ের আধান হচ্ছে ধনাত্মক আবেশ বিষ্ট, ঠিক আছে, সেটি কি হবে, এবার বিস্ফোরণ হয়ে যাবে, তো সঙ্গে সঙ্গে সূচিমুখে তড়িৎক্ষরণ ক্রিয়া স্টার্ট হবে। তড়িৎক্ষরণ ক্রিয়া কিরকম করে শুরু হবে, প্রথমে বায়ুতে অণুগুলি প্রথমে সূচিত হবে, সূচিমুখের প্রথমে কি হবে, সূচিমুখের মুখটা কোথায় আছে, বায়ুতে প্রথমে হচ্ছে করিত হবে, ঠিক আছে। করিত হওয়ার পর এবার ধনাত্মক ঋণাত্মক এবার কি হবে, পরস্পরকে মানে কি হবে, বিকর্ষণ ধর্মী এই ঋণাত্মক ঋণাত্মক আধান প্রথমে কি হবে, সূচিমুখের সংস্পর্শে এসে ঋণাত্মক আধানে আহিত হয়ে সূচিমুখ দ্বারা বিকর্ষিত হয়ে ধনাত্মক আধানের আহিত দণ্ডকে আকর্ষণ করবে, ঠিক আছে। আকর্ষণ করলো, এতে কি হবে না, এতে ঋণাত্মক আধান হ্রাস পেতে থাকবে, মানে ঋণাত্মক আধানটি আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে, ঋণাত্মক আধানটি হ্রাস পেতে থাকবে এবং সেই সঙ্গে দণ্ডের আধানও ঋণাত্মক তড়িৎগ্রস্ত বায়ুকণার সংস্পর্শ হ্রাস পাবে, ঠিক আছে। এতে যে আমি মানে যে মেটালটা আমি ইউজ করছিলাম সেটা একটা স্বর্ণপত্র, ঠিক আছে, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের, হ্যাঁ, ধনাত্মক আধান চারিদিকে ছড়িয়ে পড়বে, ফলে তড়িৎবীক্ষণটি ধনাত্মক আধানে আহিত হবে। কি বললাম বোঝা গেল, যে তড়িৎবীক্ষণ এটা হওয়ার পর আস্তে আস্তে এই এই জায়গাটা হ্রাস পাবে, হ্রাস পেয়ে কি হবে, ধনাত্মক ধর্মটাই চলে যাবে, গিয়ে এই ঋণাত্মক ধর্মটাই চলে যাবে, চলে গিয়ে ধনাত্মক ধর্ম গ্রহণ করবে। এবার এই দণ্ডটাকে যদি আমি আলাদা করে পরীক্ষা করি, ঠিক আছে, এতে পরীক্ষা করলে কি দেখব, কিছুটা ধনাত্মক ধর্মী এর কিছুটা কমে গেছে, কারণ এখানে চলে গেছে, তো সেটা পরিবাহী হয়ে চলে গেছে, তার জন্য এটা কমে গেছে। সূচিমুখের ক্রিয়ার আর অন্য কোনো কারণ নেই, এটাই হচ্ছে মেন কারণ বলতে পারো। তাহলে সূচিমুখের ক্রিয়াতে কি বলবে, কোনো অনাহিত, এটা সংজ্ঞা আকারেও লিখতে পারো, নাহলে এমনি বোঝার জন্য লিখতে পারো, এখান থেকে সেরকম জটিল কোনো কোশ্চেন আসে না, তবুও দেখবে, ঠিক আছে। পরিবাহীর সূচিমুখ তার নিকটবর্তী তড়িৎগ্রস্ত সরি এক সেকেন্ড, একটু বানানটা ভুল হয়ে গেছিল, নিকটবর্তী তড়িৎ তাহিত বস্তু থেকে তড়িৎ আধান সংগ্রহ করে। তাহলে কি বুঝতে পারলে, মূল কথাটা কি আছে, কোনো অনাহিত, ওই যে কি বললাম, কোনো অনাহিত পরিবাহী সূচিমুখ তার নিকটবর্তী তড়িৎ আহিত বস্তু থেকে তড়িৎ আধানটি সংগ্রহ করছে, বুঝতে পেরেছো। তার নিকটবর্তী ওই যে দণ্ডটি, ধনাত্মক দণ্ডটি ধরছে, ধরার ফলে কি হচ্ছে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তখন আর ঋণাত্মক থাকছে না, এটা তখন কি হয়ে যাচ্ছে, ধনাত্মক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা তখন পজিটিভ হয়ে যাচ্ছে, হচ্ছে ব্যাপার।
তো এটা সংজ্ঞা হিসাবে লিখে রাখো, ঠিক আছে? যে কোনো অনাহিত পরিবাহী মূল পরিবাহীর সূচিমুখ, মানে অনাহিত, এটা অনাহিত পরিবাহী, তার সূচিমুখ এটা, ঠিক আছে? তার নিকটবর্তী তড়িতায়িত বস্তু থেকে, এই যে নিকটবর্তী তড়িতায়িত বস্তু মানে ধনাত্মক আদান আহিত একটা দণ্ড, ঠিক আছে, বস্তু থেকে তড়িৎ আদান সংগ্রহ করে। এটি হচ্ছে সূচিমুখের ক্রিয়া। ব্যাস, বেসিক কনসেপ্ট এখান এই চ্যাপ্টারে, আর কিছু নেই। স্থির তড়িতের চ্যাপ্টারে এটাই হচ্ছে এন্ড। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ক্লাস প্রতিদিন ফলো করবে এবং আমার নিচে থাকা বেল আইকনটি প্রেস করবে। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। অল দ্য বেস্ট ফর ইওর বেটার ফিউচার। আর স্টাডিয়ার গ্রুপকে ফলো করো, অ্যাপ ডাউনলোড করো, আর এখানে আমার মতো এক্সপিরিয়েন্স টিচারদেরও কন্টেন্টগুলি দেখো, ফ্রি আর প্রিমিয়াম দুটোই। রিলায়েবল প্রাইসে তুমি এখানে জয়েন করতে পারো, সাবস্ক্রিপশন কিনতে পারো, ঠিক আছে? সব কিছুটাই তোমার উপরে, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখবে যে এখানে তোমাকে একদম সেই লেভেলের এক্সপিরিয়েন্স দেওয়া হবে, অ্যাডভান্স লেভেল। ওকে, তো আজকের জন্য আমি এখানেই কন্টেন্টটা এন্ড করছি। দেখা হবে আমার পরবর্তী লেকচারে। থ্যাংক ইউ সো মাচ।